দোল পূর্ণিমা আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেলেও প্রকৃতিতে রয়ে গেছে বসন্তের পলাশের রং। সেই রং যেমন এখনও বিদ্যমান, তাই দোল পূর্ণিমার সেই ভাইবটাকে মাখতে আমরা নিজেদের মতন করে একদিনের ছোট্ট ট্রিপে চলে গিয়েছিলাম মায়াপুর। তার সাথেও থাকবে নবদ্বীপ ধাম দর্শন। তবে আমরা প্রথম দিনেরটাকে মায়াপুরের জন্যই বেঁচেছিলাম। আসুন আমাদের সাথে মায়াপুরের একটা ছোট্ট ট্যুর আপনারা মানসিকভাবে করে নিন। এই ভিডিও থেকেই আপনারা একদিনের মায়াপুর ভ্রমণের খরচ সম্পর্কে জানতে পারবেন। কোথায় ছিলাম, কোথায় খেলাম, আর তার সাথে এখানে আনুষঙ্গিক কী কী খরচ আছে, সেই সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন এই ভিডিও থেকেই। ঘড়িতে সময় এখন 8:01। আমরা হাওড়া থেকে 5:22 হাওড়া কাটোয়া লোকাল ধরে চলে এলাম নবদ্বীপ ধাম স্টেশনে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে মায়াপুর। তো আমরা যাব, আমরা প্রথম দিন নবদ্বীপ পেরিয়ে মায়াপুরে যাব ঠিক করেছি। আর কেননা ওখানে একটা দিন আমাদের সম্পূর্ণভাবে কাটানোর ইচ্ছা আছে, সেই অর্থে এখানে মায়াপুর যাওয়ার লঞ্চে টিকিট মূল্য 10 টাকা আর নৌকার টিকিট মূল্য 5 টাকা। আর পরিষেবা হচ্ছে সকাল 6:15 থেকে রাত্রি 8টা, সকাল 5:30 থেকে রাত্রি 11টা পর্যন্ত। ঘড়িতে সময় এখন 8:42। আমরা নবদ্বীপ স্টেশন থেকে 20 টাকা করে পার হেড টোটোতে খরচা দিয়ে আমরা চলে এসেছি হুলোর ঘাট, মানে যে লঞ্চ ঘাট, সেই লঞ্চ ঘাট থেকে আমরা যাব আজকে মায়াপুরে। নৌকো সবই কিন্তু আর কি মোটরে চলছে। আর মায়াপুরের বা পৃথিবীর সবচেয়ে বৃহত্তম মন্দির, অত কুয়াশার জন্য হয়তো দেখা যাচ্ছে না। আর এই হচ্ছে গঙ্গার প্রবাহ, আর এই হচ্ছে জলঙ্গি নদী, মানে দুটো জলের কালার আলাদা, যেটা বোঝা যাবে। এখানে গঙ্গার সাথে যে নদীটি মিশেছে তার নাম জলঙ্গি। আপনারা অনেকেই এটাকে যমুনা ভেবে ভুল করেন, তবে যমুনা এখানে নয়। যমুনার সাথে গঙ্গার মিলন আছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। এটা পশ্চিমবঙ্গ। এখানে গঙ্গাই বলুন বা ভাগীরথী বলুন, তার সাথে মিশেছে জলঙ্গি। লঞ্চ ঘাট থেকে এখন আমরা চলে এসেছি বাসে করে 5 মিনিট গেলেই আমরা পেয়ে যাব মায়াপুর ইস্কনের সেই মন্দিরে পৌঁছে যাব। আর টোটোও চলে, কিন্তু টোটোর সংখ্যা নেহাতি কম, তাই আমরা লোকাল বাসেই উঠে পড়েছি লঞ্চ ঘাট থেকে। ঘড়িতে সময় এখন 9:10। আমরা প্রবেশ করলাম মায়াপুর ইস্কনের চন্দ্রোদয় মন্দিরে। এদিকে তৈরি হচ্ছে বিশ্বের সবথেকে বৃহত্তম মন্দির, টেম্পল অফ বেদিক প্ল্যানেটোরিয়াম। আর এদিকে হচ্ছে ইস্কনের চন্দ্রোদয় মন্দির। দেখা যাক। মেন গেট দিয়ে ভেতরে ঢুকেই দেখতে পাবেন অখণ্ড হরিনাম সংকীর্তন। এখানে 24 ঘন্টা ব্যাপী হরিনাম সংকীর্তন চলতে থাকে। যে বিশ্বের সর্ববৃহৎ মন্দিরটি দেখছেন এখনও নির্মীয়মান অবস্থায় রয়েছে। প্রায় 2017-18 সাল থেকে এটি নির্মাণ কার্য শুরু হয়েছে। 2026-এ দাঁড়িয়ে এখনও মনে হচ্ছে নির্মাণ কার্য আরও বছর 4-5 চলবে, তবে এটি সম্পূর্ণ হবে। এই সর্ববৃহৎ মন্দিরটি একদম গদা ভবনের পাশেই নির্মিত হচ্ছে। আকার ও আয়তনে বিরাট বিরাট বড়। আমরা এই মুহূর্তে চলে এসেছি গদা ভবনে আমাদের একটা রুম নেওয়ার জন্য। এদিকেই রয়েছে আমার পেছনে প্রসাদের কুপন কাটার কাউন্টার। আমরা এখন এখানে দেখবো যে রুম অ্যাভেলেবেল আছে কিনা, যেহেতু আমরা দুজন আছি। দেখা যাক। রিসেপশানে বলা হলো আদৌ কোনো ঘর ফাঁকা আছে কিনা তা জানার জন্য 10টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আমরা এই মুহূর্তে চলে এসেছি রাধা রসামৃত প্রসাদনে। তো এখান থেকে আমরা একটা মশলা ধোসা অর্ডার করলাম, 1 প্লেট সিঙ্গাড়া, একটা পনির রোল। সব মিলিয়ে পনির রোল এখানে আপনারা রেট দেখতেই পাচ্ছেন। সব মিলিয়ে আমাদের পড়লো 125 টাকা। তার সাথে ছিল একটা জলের বোতল। মোটামুটি এখানে খাওয়া দাওয়ার রেট অন্য জায়গার তুলনায়
10 টাকা 15 টাকা করে বেশি। আর এই সামনেই রয়েছে খাওয়ার জায়গা, আপনারা চাইলে এখানে বসে পাখার তলায় খাওয়া দাওয়া করতে পারেন। আমরা এই মুহূর্তে গদা ভবন থেকে বেরিয়ে যাচ্ছি। প্রায় 9টা 15 নাগাদ এসেছিলাম গদা ভবনে রুমের জন্য। তো ওখানে 10টা পর্যন্ত আমাদের ওয়েট করতে বলা হয়েছিল। তো 10টা বেজে যাওয়ার পর জানানো হয় যে এসি ছাড়া আর অন্য কোনো রুম ফাঁকা নেই। আর যেটা এসি আছে সেটা সিঙ্গেল বেডে 2জন ম্যাক্সিমাম 3জন থাকতে পারবে। সেই রুমের ভাড়া হচ্ছে, প্রথমে বলেছিল 2415, পরে বললো 2215। মোটামুটি রেট অনেকটাই বেশি। তো আমরা গদা ভবনের নিচেই রাধা রসামৃত থেকে একটা ব্রেকফাস্ট করে নিয়ে যাচ্ছি অন্য কোনো ভবনে। দেখি যদি একটু সস্তায় একদিনের জন্য যদি একটু মাথা গোঁজার ঠাঁই জোগাড় করা যায়, কেননা একদিনের জন্য ভক্তির জায়গায় বেড়াতে এসে অত শরীরকে তৃপ্তি দিয়ে কোনো লাভ নেই। প্রথমে দেখলাম বংশী ভবন, এখন এলাম ঈশ্বরদান ভবন। মোটামুটি গদা ভবনের পর থেকে আমরা 4টে জায়গায় দেখলাম, গদা ভবন, চৈতন্য ভবন, বংশী ভবন, আর এখন যাচ্ছি ঈশ্বরদান ভবনে। তো মোটামুটি সব জায়গাতেই বলছে নন এসি রুম নেই, যা আছে সব এসি রুম, তারও ভাড়া 2500 টাকা। কলকাতা থেকে জাস্ট 100 কিলোমিটারেরও কম দূরত্বে এসে 2500 টাকা ভাড়া, এটা একটু আমাদের মধ্যবিত্ত বাঙালিদের ক্ষেত্রে গায়েই লাগে। তো ইসকনের এত চ্যারিটেবল কথাবার্তা বা এত প্রচার, তো এখানে এসে সবটাই আমার মনে হচ্ছে পুরোটাই একটা প্রোপাগান্ডা। অবশেষে চলে এলাম ইসকনের মেন গেটের বাইরেই অবস্থিত হোটেল পোড়ামাতে। তো মোটামুটি যা দেখলাম আমরা, পুরোটাই একটা ব্যবসায়িক প্রোপাগান্ডা, যেখানে ফলের দোকান, আনাজের দোকান, বিভিন্ন ধরনের প্রতিটা ভবনের সামনে রেস্তোরাঁ, ফুলের দোকান বা ঠাকুরের জিনিসাদি দ্রব্যাদের দোকান বা প্রসাদের দোকান, বা যেভাবে দান দক্ষিণা চাওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে মনে হচ্ছে মানে আমরা যেহেতু দুজনে ব্যাচেলার ছেড়ে এসেছি, শুধু তাই জন্য নয়, অনেক ফ্যামিলি আছে যারা বহু চেষ্টা করেও প্রায় 8টা 10টা ভবনগুলো একটা নর্মাল নন এসি রুম পাননি। এই গরমের মধ্যে তাদেরকে পুরো ইসকন মন্দির প্রাঙ্গণটা ঘুরতে হচ্ছে বাধ্য হয়ে, টোটোওয়ালা বা অন্য কোনো বাইরের কোনো দালাল মারফত করে তাদেরকে অতিরিক্ত টাকায় নন এসি রুম বুক করতে হচ্ছে, যাতে অন্তত তাদের বাজেট ট্রাভেলের কিছুটা অন্তত বাঁচে। তো আমরা সেক্ষেত্রে তো মন্দিরের ভেতরে আমরা ঘর পেলাম না, জানি না কেন পেলাম না। প্রথমে শুনেছিলাম যে ব্যাচেলার হওয়ার জন্য নাকি সিঙ্গেল কাউকে ঘর দেওয়া হয় না, কিন্তু 2জন আসলে শুনেছিলাম যে ঘর দেওয়া হয়। তো আমরা দেখতে পাচ্ছেন এই যে মায়াপুর মন্দিরের যে চন্দ্রোদয় মন্দির পাশে যে সবথেকে বড় মন্দিরটা, এই মন্দিরটার সামনেই আমরা আর কি রুম একটা পেয়েছি হোটেলে। তো বলেছিল 1500 টাকায় এসি রুম দিয়ে, তো সেটা বার্গেনিং করে মোটামুটি 1200 টাকায় হয়েছে। তো রুমের স্পেসটা ছোটো হলেও মোটামুটি একটা দিনের জন্য কাজ চালিয়ে নেওয়া যাবে, সেক্ষেত্রে কোনো অসুবিধা আমাদের হবে না। আপনাদেরকে দেখাচ্ছি রুমটা। ইসকনের বড় মন্দির হচ্ছে ইসকনের গেট। আর ঠান্ডা হচ্ছে তো একদম এসি একদম প্রপার কাজ করছে। ভেতরে বাথরুমের কন্ডিশন ভালোই, তবে একটু আধটু সমস্যা ছিল এখানে, জল ঠিকঠাক কাজ করছিল না, তবে একদিনের জন্য ইটস ওকে। এখন 12টা বেজে 15 মিনিট। এই মুহূর্তে আমরা গদা ভবন থেকে ভোগের কুপন কেটে নিয়েছি। প্রতিটা কুপনের দাম নিল 80 টাকা করে। তবে আজকের মায়াপুরে ভিড় তুলনামূলকভাবে অনেকটাই কম ছিল। হতে পারে গরমের তীব্রতা বেড়ে যাওয়ার জন্য, তবে আমাদের ক্ষেত্রে ভালোই হয়েছে। ঘড়িতে সময় এখন 1টা বেজে 10 মিনিট। আমরা এই মুহূর্তে চন্দ্রোদয় মন্দিরের ভোগ আরতি দেখে বেরোলাম। আর যেহেতু ইলেকট্রনিক গ্যাজেট সমস্ত কিছু জমা রাখতে হয় বাইরের কাউন্টারে, সেই জন্য ভেতরের ভিডিওগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তাই সেই রকমের কোনো কিছু ক্লিপই আপনাদেরকে দেখানো সম্ভবপর হবে না। তো এবার আমরা ভোগের কুপন তো আগে আপনারা বললাম যে কাটা হয়ে গেছে। এবার আমরা মন্দির দর্শন করেছি, ভোগ আরতি দেখেছি, পঞ্চতত্ত্ব বলুন,
নৃসিংহদেব বলুন, রাধাকৃষ্ণের বলুন, সবার আরতি সম্পূর্ণ। এখন আমরা আবার যাব গদা ভবনে, যেখানে আমাদের ভোগের কুপন কাটা আছে, সেখানে প্রসাদ গ্রহণ করতে। এখন আমরা চলে এসেছি গদা ভবনে প্রসাদ গ্রহণ করার জন্য। আর এই হচ্ছে আমাদের প্রসাদ, সমস্ত কিছু একসাথে দিয়ে খিচুড়ি বানিয়ে দিয়ে দেওয়া হয়েছে। আগে মোটামুটি যে সার্ভিং করার একটা যে মানে রীতি ছিল, যে ভক্তরা বসবে পরপর প্রসাদে এসে সার্ভিং করা হবে মানুষকে, এখন সেই প্রথাটা সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে। একটা থালার মধ্যে ডাল, চাল, রুটি, পায়েস, একটা বেগুনি আর একটা আলাদা অন্য তরকারি সমস্ত কিছু তুলে দেওয়া হচ্ছে, এবং সেটাকে নিয়ে তুমি তোমার মতন স্থানে বসে খেয়ে সেখান থেকে উঠে পড়ো। পুনরায় রিপিট করা বা যে সার্ভিং করা, যে পরপর আগে যেভাবে দুপাশে সার্ভিং করা হতো, মানুষ দুধারে বসে থাকতো, সেই প্রথাটা সম্পূর্ণ এখান থেকে বিলুপ্ত হয়ে গেছে। ঘড়িতে সময় এখন 4টে বেজে 5 মিনিট। আমরা এই মুহূর্তে মায়াপুর মেন ইস্কন মন্দিরের সামনে থেকেই একটা টোটো রিজার্ভ করলাম। আমাদের 6টা থেকে 7টা স্পট ঘোরাবে আর কি, মায়াপুরের সাইড সিন। সেক্ষেত্রে আমাদের টোটো রিজার্ভ হিসেবে দাম পড়েছিল 650 টাকা। তো আমরা একটু বার্গেনিং করে ওটাকে 350 টাকায় করেছি। তো আমাদের ওই 6টা-7টা সাইড সিনের স্পট ঘোরাবে। আর আমরা তারই মধ্যে আমরা চলে এসেছি শিবডোবা শ্রী গৌরনগর শ্রী সন্ত গোস্বামী গৌরীয় মঠে। এটা একটি নরসিংহদেবের মন্দির। তবে এখানে যেটা দেখলাম, আপনি যদি মন্দিরের ভেতরের দিকে প্রবেশ করতে চান, সেখানে একদম মোবাইল ফটোগ্রাফি বলুন বা ক্যামেরা ফটোগ্রাফি বলুন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তবে আপনি মন্দিরের বাইরে থেকে ফটোগ্রাফি করতে পারেন, তবে ভেতরে একদমই নয়। আমরা এই মুহূর্তে মায়াপুরে যে তথাকথিত নিমাইয়ের জন্মস্থান, তো সেটা আসল কি নকল এই মতভেদে এখন যাচ্ছি না। তো সেই চত্বরে ঢুকে মোটামুটি আমরা বেশ কয়েকটা মন্দির দেখলাম, বিষ্ণুপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া, নৃসিংহদেব আর ক্ষেত্রপাল শিব এবং জগন্নাথ মিশ্র এবং শচীমাতা, তার সাথে নিমাই, এবং তার সাথে একটা নিম গাছে দেখলাম, যেটাকে বলছে নাকি এই নিম গাছের তলাতেই নাকি নিমাইয়ের জন্ম হয়েছিল। যদিও আমরা সবাই জানি নিমাইয়ের জন্ম নবদ্বীপে, সেটা কোনো মতেই মায়াপুরে নয়। তবে এখানে ওরা মানে আলাদা রকম একটা সেট আপ সাজিয়েছে আমার মনে হয়। তবে আসল কোনটা জানি না, আপনারা জানলে কিন্তু অবশ্যই বলবেন। এর পরবর্তীতে আমরা চলে এলাম শিবাস অঙ্গনে, যেখানে মহাপ্রভু কীর্তনে সবসময় মজে থাকতেন এবং অল টাইম সেই সংকীর্তনের রূপে চারিদিকে পুরো জগৎকে মোহিত করতেন সংকীর্তনের ধুনে। আমরা এই মুহূর্তে চলে এসেছি শ্রী চৈতন্য মঠ, যেটা আর কি নিমাইয়ের মাসির বাড়ি হিসেবে প্রসিদ্ধ। আমরা এই মুহূর্তে যাচ্ছি তথাকথিত মায়াপুরের শ্যামকুণ্ডে। পদধৌত করতে নয়, কুলোকুচিও করতে নয়, পবিত্র মনে শুদ্ধ চিত্তে জল সিঞ্চন করে মাথায় দিতে। ওটা ওই মন্দিরেরই দ্বিতীয় পর্যায়ে আমরা চলে এসেছি। এখন চলছে এটা পরিক্রমা মার্গ। বিভিন্ন সংকীর্তনের আসর থেকে শুরু করে চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃত পড়ে আমরা জানতে পারি যে মহাপ্রভু শ্রী চৈতন্যের জন্মস্থান ছিল নবদ্বীপ। সেটা মায়াপুর কোনো মতেই হতে পারে না। আর এই মায়াপুরের পূর্ববর্তী নাম ছিল মিয়াপুর। বর্তমানে আমরা চাঁদকাজির সমাধিক্ষেত্রের সামনে দাঁড়িয়ে আছি। আর সমাধিক্ষেত্রের উপর এই বিশাল বড় চাঁপা গাছটি চৈতন্য মহাপ্রভুর দ্বারাই এখানে বসানো হয়েছিল। এরপরে আমরা চলে এলাম জগন্নাথ মন্দিরে। আমরা যেদিনকে মায়াপুর গিয়েছিলাম সেই দিনটি তুলনামূলকভাবে ভিড় কম থাকার জন্য প্রায় 2 ঘন্টার মধ্যেই আমাদের সমস্ত মায়াপুরের সাইট সিন কমপ্লিট হয়ে গিয়েছিল। নাম সংকীর্তনে ভরা মধুর এই সন্ধ্যাটিকে নিজের চোখের সামনে দেখেই মায়াপুরের সেই আসল ভাইবসটাকে খুঁজে পাচ্ছিলাম, যেটা সকালের দিকে মিসিং ছিল। এটা দেখছেন মুভি থিয়েটার। এখানে মায়াপুরের প্রতিষ্ঠা সংক্রান্ত সমস্ত ইতিহাসকে মুভির মাধ্যমে এখানে দেখানো হয়। তবে এখানে একটা কাউন্টার আছে, এই কাউন্টার থেকে টিকিট কেটে আপনি ভেতরে প্রবেশ করতে পারবেন। আর এই হচ্ছে সন্ধ্যার মায়াপুরের ভাইব। ভেতরে যে দোকানগুলো দেখছেন সেগুলো সমস্ত কিছুই ইস্কনেরই।
বিভিন্ন রকম প্রসাদ বলুন, মিষ্টি বলুন, ঠাকুরের বস্ত্র বলুন। ঘড়িতে সময় এখন 6:31। এই মুহূর্তে ইসকনের যে মেন মন্দির, চন্দ্রোদয় মন্দির, সেখানে আরতি সম্পন্ন হয়েছে। আর আমাদের ইসকনের মন্দির প্রাঙ্গণটা মোটামুটি সকালবেলা আসার পরই ঘোরা হয়ে গেছে। তো এখন আমরা বর্তমানে মন্দিরে প্রবেশ করতে গিয়েছিলাম, এত ভিড় যার জন্য আমরা আবার ব্যাকে আবার চলে এসেছি। কেননা আমাদের ইসকনের যে নতুন যে বেদিক প্ল্যানেটোরিয়াম, যে বড় বৃহত্তম মন্দিরটা হচ্ছে, তার পাশেই রয়েছে শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির, মানে যেখানে শ্রীল প্রভুপাদকে সমাধিস্থ করা হয়েছিল। তো সেই মন্দিরটা যাওয়ার জন্য আমরা এখন এই মুহূর্তে ফোন টোন জমা করতে এসেছি। জমা করে এই পেছনের এই যে মন্দিরটা, এই মন্দিরটাতে আমরা যাব, গিয়ে শ্রীল প্রভুপাদের সমাধি মন্দির আমরা দর্শন করব। আর আমরা যে মোটামুটি সাইট সিনে বেরিয়েছিলাম, সেগুলি কমপ্লিট করে আসতে আমাদের প্রায় 6টা বেজে গিয়েছিল। মেসেজ হিস্ট্রি সময় এখন 9:02। আমরা এই মুহূর্তে মায়াপুর ইসকন মন্দিরের প্রাঙ্গণ থেকে বেরিয়ে যাচ্ছি মন্দিরেরই উল্টো দিকে আমাদের নেওয়া হোটেলে। তার আগে অবশ্যই রাস্তার ধারের কোনো হোটেল থেকে আমাদের রাত্রির আহারটা আমরা সম্পূর্ণ করে ফেলবো। কেননা এখানে রাত্রিরের কি খাবারের ব্যবস্থা ছিল সেটা আমরা জানতামও না। আর যখন জানলাম তখন অলরেডি কুপন সম্পূর্ণরূপে শেষ হয়ে গিয়েছিল। সুতরাং আর কোনো কিছুই আমাদের জন্য পর্যাপ্ত পরিমাণে ছিল না। সুতরাং তবে আজকে খেলার পর থেকে যে পরিবেশটা আমরা পেয়েছি যথেষ্ট ভালো, একদম মনে শান্তি এনে দেওয়ার মতন, খুবই ভালো লেগেছে। তো আপনারাও চাইলে অবশ্যই একদিনের ছুটিতে নিজের মতন করে সময় কাটাতে আসতে পারেন মায়াপুরে। মায়াপুর মন্দির চত্বর থেকে বেরিয়েই তারপরে আমরা চলে এলাম হোটেল রাধা গোবিন্দতে। সেখান থেকেই আমরা 100 টাকা দিয়ে ভেজ বিরিয়ানি দিয়ে আমাদের ডিনার কমপ্লিট করে আবার রুমে গিয়েছিলাম। মোটামুটি একদিনের ভ্রমণে মায়াপুর সম্পূর্ণ। এবার আগামী দিনে আমাদের নবদ্বীপ ভ্রমণ হবে।